আজকে আমরা লেকচার 7-এ পড়ব এনকোডার। ওকে, আমরা কি পড়ব? এনকোডার। সো এই এনকোডার পড়ার আগে আমরা একটু কম্পিউটারের কিছু বেসিক জিনিসটা একটু স্মরণ করে দিই। দেখো, আমরা নর্মালি এটা কি আমাদের কিবোর্ড, সবাই জানি আমরা। এটা হচ্ছে আমাদের কিবোর্ড, রাইট? সো এইখানে কাহিনিটা কী হয়? কিবোর্ডে কাহিনিটা এরকম হয় যে আমরা এইখানে দেখো ইনপুট দিই কি, আমরা এখানে আসলে ইনপুট দিই আমাদেরটা। এই যে আমি দেখাই আমার এই ট্যাবলেটটাই যদি আমি দেখাই, এই যে দেখো এখানে আমি বি লেখলে এইখানে দেখো বি লেখা আসতেছে, রাইট? এই যে দেখো আমি বড় হাতের ANTIM অন্তিম লিখলাম। ওকে, সো আমার নামটা যে এখানে আমি লিখলাম এখানে আসলো। তো কাহিনী কি হয়েছে, এখানে আমি আমার ভাষায় ইনপুট দিছি, অর্থাৎ মানুষের ভাষা, ABCD এইগুলো তো মানুষের ভাষায়, রাইট? সো আমার ভাষায় ইনপুট দিছি, আবার আমার ভাষায় ব্যাক পাইতেছে। তো মাঝখানে এটা কাহিনিটা কী হইতেছে? আমরা তো আগে পড়ছিলাম যে কম্পিউটার বাইনারি ছাড়া কিচ্ছু বুঝে না, রাইট? আমরা এইখানে কাজ করতেছি কি, আমরা এখানে মানুষের ভাষায় ইনপুট দিতেছি ভাই, মানে আমাদের ভাষায়। ওকে, আমরা এখানে মানুষের ভাষায় ইনপুট দিচ্ছি, বাট প্রবলেমটা কী হচ্ছে একটু দেখি। আমরা এনকোডার একটু পরে যাই, আমরা আগে একটু থিওরিটা বোঝার ট্রাই করি। মানুষের ভাষায় ইনপুট দিচ্ছি, বাট কম্পিউটার এই জায়গায় একটা ঝামেলা করে। কম্পিউটার এই কিবোর্ড থেকে সিপিইউতে যায়, কিবোর্ড থেকে সিপিইউতে যায়। সিপিইউ কী করে? এটা তো সিপিইউ, রাইট? এটা হচ্ছে আমাদের সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা আমরা বাচ্চাকালে পড়ছি। এই সিপিইউটা কী করে? এই সিপিইউটা দুইটা কাজ করে। প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে মানুষের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। মানুষের ভাষাকে সে কী করে? সে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। ওকে, সিপিইউ কী করতেছে? সে মানুষের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করতেছে। ওকে, আর এটা হচ্ছে নাকি? ওকে, সিপিইউ কী করলো? মানুষের ভাষাটাকে সে সুন্দর করে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে দিল। এই জিনিসটাকেই আমরা বলি এনকোডিং। এটাকে আমরা কি বলি? এটাকেই আমরা বলি হচ্ছে এনকোডিং। ওকে, দেখো, তার মানে আমি ধরো ইনপুট দিছি হচ্ছে এ, আমার ইনপুটটা ছিল হচ্ছে এ, সে এটাকে কিসে কনভার্ট করে দিল? ধরো সে এটাকে কিসে কনভার্ট করে দিল? আচ্ছা, আমরা এ দিয়ে না, আমরা ধরো এই যে আমরা কম্পিউটারে 5 লিখলাম। ওকে, সে এটাকে কী লিখলো? 101 লিখলো। আবার সে সেম জিনিসটাকে সে কি প্রসেস করতেছে না? ওকে, সে সেম জিনিসটাকে আরেকটা প্রসেসের আওতায় আনে। এই যে দেখো, সে এটাকে সেকেন্ড টাইম আরেকটা প্রসেসের আওতায় আনে। তখন কি হয়? তখন সেই কম্পিউটারের ভাষাটাকে আবার মানুষের ভাষায় রূপান্তর করে। কম্পিউটারের ভাষাটা কি হয়ে যায়? আবার মানুষের ভাষায় রূপান্তর হয়ে যায়। খুবই সিম্পল। কি হয়? কম্পিউটারের ভাষাটা আবার মানুষের ভাষায় রূপান্তর হয়ে যায়। ওকে, খুবই ইজি ভাইয়া। ওকে, এখানে কি হইতেছে? মাঝখানে একটা প্রসেস হচ্ছে। সো আমরা লিখতে পারি এইখানে হচ্ছে আমাদের মেইন প্রসেসিংটা হয়। ওকে, তখন কি করে? ধরো আমরা আগে কি ছিল আমাদের, আমরা ইনপুট দিয়েছিলাম 5, তখন হয়েছিল 101। এখন আবার আমাদের এই 101টা আবার ঘুরে ফিরে 5 হয়ে যাবে। সো তখন আমরা এই জিনিসটাই আবার এই যে দেখো এখান থেকে সিপিইউ থেকে দেন আমাদের কোথায় যাবে? দেন আমাদের ডিসপ্লেতে, ধরো ডিসপ্লেতে এভাবে 5 লেখাটাও আসবে। আমরা এখানে দিয়েছিলাম কি, আমরা এখানে 5-এ ইনপুট দিয়েছিলাম। ওকে, সো আমরা 5 ইনপুট দিয়েছিলাম। আমি আর একটু তোমাদেরকে বুঝাই। আমরা মানুষের ভাষা দিয়ে ইনপুট দিলাম, 5 ইনপুট দিলাম। সেই 5টা সিপিইউতে যাবে। সিপিইউ তখন কী করবে? মানুষের ভাষাটাকে, অর্থাৎ এই 5টাকে কম্পিউটারের ভাষা অর্থাৎ বাইনারিতে কনভার্ট করবে, 101-এ কনভার্ট করবে। এই জিনিসটাকে আমরা বলি কি? এনকোডিং। ওকে, তারপরে এখানে ফার্দার একটা প্রসেসিং হবে। প্রসেসিংটা কি? একটা মানুষ এই কম্পিউটারের ভাষাটা অর্থাৎ 101টা
আবার 5-এ কনভার্ট হবে। এই জিনিসটাকে আমরা বলি ডিকোডিং। ওকে, এই জিনিসটাকে আমরা কি বলি? ডিকোডিং। এই ডিকোডিংটা আবার লাস্টে এই সিপিইউ থেকে আবার 5 লেখাটাই আবার বাসবে। তখন আমরা এই যে 5 দেখতে পাই। এই যে দেখো আমরা এখানে দেখাই আমি তোমাদেরকে, দেখো এখানে কি আছে, আমার 5 আছে। সো আমি যখনই 5 লিখতেছি, এই যে এটাই তো আমার 5, রাইট? সো আমি যখনই 5 লিখতেছি, এই যে 5-এ ক্লিক করলাম, দেখো এই জায়গাতে কি আসছে, এই জায়গাতে আমার 5 চলে আসছে। দেখছো কত ইজি, খুবই ইজি, সিম্পল জিনিস। তো আমরা আই থিঙ্ক এটা বুঝছি যে কিভাবে কোনটা কাজ করে। একটা হচ্ছে এনকোডিং কি মানুষের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা, আর ডিকোডিং হচ্ছে কি, ডিকোডিং হচ্ছে কম্পিউটারের ভাষাটাকে মানুষের ভাষায় রূপান্তর করা। খুবই সিম্পল। সো আমরা যেহেতু আজকে এনকোডার পড়ব, তো এনকোডার নিয়ে লিখি। আমরা এটা জাস্ট থিওরিটা শিখলাম। সো তোমরা টাইটেল যদি দিয়ে থাকো দিলে, আর যদি না দিয়ে থাকো এখন পর্যন্ত, তাহলে এখানে টাইটেল দাও এনকোডার। সো আমরা এনকোডারও পড়বো, ডিকোডারও পড়বো। তো আমরা এনকোডারের সংজ্ঞা শিখব। ওকে, দেখো এনকোডারের সংজ্ঞাটা অনেকভাবে দেওয়া যায়, আমরা একটু শিখি। যে লজিক ডিভাইস, মাত্র যেটা বললাম, যে লজিক ডিভাইস মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। দেখছো কি বলছি, যে লজিক ডিভাইস মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। দেখো এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট সংজ্ঞা। এছাড়াও তুমি এগুলো একটু জেনে রাখবা। দেখো আমরা আরেকটা সংজ্ঞা লিখব, সবগুলো সংজ্ঞা একটু শিখে রাখতে হবে, কারণ এই সংজ্ঞাগুলো থেকে এমসিকিউ আসে। একটা মুখস্থ রাখবা, বাকিগুলো হচ্ছে জাস্ট মনে রাখবা। ওকে, আচ্ছা এখানে আমরা আরেকটা সংজ্ঞা দিচ্ছি, এটা আমরা পরবর্তীতে আমি তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি। যে লজিক ডিভাইস বা ডিভাইসে 2n সংখ্যক ইনপুট থাকে, 2n সংখ্যক কি থাকে ভাইয়া, ইনপুট থাকে বা ইনপুটের জন্য n সংখ্যক আউটপুট পাওয়া যায়। এভাবে লিখলে সুন্দর হবে, n সংখ্যক আউটপুট পাওয়া যায় তাকে কি বলে ভাইয়া, তাকে এনকোডার বলে। যে লজিক ডিভাইসে 2n সংখ্যক ইনপুটের জন্য n সংখ্যক আউটপুট পাওয়া যায় তাকে এনকোডার বলে। এটা আমরা সামনে তোমাদেরকে ডিটেলসে বলবো। আচ্ছা এখন আরেকটা কথা, এই প্রথম সংজ্ঞাটাকে এমসিকিউতে অনেক সময় একটু ঘোরাই লেখে। সো আমি 3টা সংজ্ঞা কেন লিখতেছি, একটা মুখস্থ করবো আর বাকিগুলো হচ্ছে আমার জানা লাগবে, তাই জন্য প্রথমটা হচ্ছে আমার মুখস্থ। ওকে, এটা হচ্ছে মুখস্থ করবা, এটা হচ্ছে তুমি মুখস্থ করবা, আর এটা হচ্ছে 3 স্টার টপিক। এখানে প্রত্যেকটা সংজ্ঞায় একটা থেকে একটা ইম্পর্টেন্ট, যে কোনো একটা সংজ্ঞা চলে আসবে। দেখো
আর বাকিগুলো হচ্ছে তুমি মনে রাখবা। তো এইখানে দেখবা কী করবে তারা, এই যে দেখো এখানে মানুষের ভাষাটা আছে না, তারা এই জায়গায় একটু চেঞ্জ করে কী দিবে জানো, আলফা নিউমেরিক ক্যারেক্টার। আমরা আলফা নিউমেরিক ক্যারেক্টার কিন্তু পড়ছি, মানুষের ভাষাটাকেই বলা হয় আলফা নিউমেরিক ক্যারেক্টার। আলফা নিউমেরিক মানে কি, আলফা মানে কি, আলফা মানে হচ্ছে অ্যালফাবেটগুলো, আর নিউমেরিক মানে কি, নিউমেরিক মানে হচ্ছে এই অক্ষরগুলো 1 2 3 4 5 এইগুলো আলফা। আর ক্যারেক্টার তো বুঝি আমরা, আরে সরি, ক্যারেক্টার ক্যারেক্টারকে ক্যারেক্টারকে বাইনারি কোডে, এটা লেখো যে লজিক ডিভাইস আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে রূপান্তর করে। ওকে, এটা কেন হয়েছে আমি তোমাদেরকে একটু বোঝানোর ট্রাই করি। এই যে দেখো এখানে আলফা নিউমেরিক ক্যারেক্টার মানে হচ্ছে মানুষের ভাষা, মানুষের ভাষা আর আলফা নিউমেরিক ক্যারেক্টার হচ্ছে সেম জিনিস। ওকে, আবার কম্পিউটারের ভাষা, বা কম্পিউটারের ভাষা কি, কম্পিউটারের ভাষা মানে কি বাইনারি কোড। ওকে, কম্পিউটারের ভাষায় হচ্ছে কি বাইনারি কোড। সো জাস্ট এটা মনে রাখবা যে মানুষের ভাষা মানে হচ্ছে আলফা নিউমেরিক ক্যারেক্টার, আর কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি কোড। ওকে, এইটা এমসিকিউতে আসে, এটাও এমসিকিউতে আসে। 2n সংখ্যক 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুটের জন্য n সংখ্যক আউটপুট পাওয়া যায়, এটা নিয়ে আমরা বিস্তারিত জানবো, নো ওয়ারিস। আচ্ছা, আমরা সংজ্ঞা শেষ। ওকে, এই সংজ্ঞাগুলো জাস্ট আমি বলছি হচ্ছে 3টা থেকে যে কোনো একটা সংজ্ঞা দিলেই হবে, প্রথমটা মুখস্থ করবা, বাকিগুলো এমসিকিউর জন্য মনে রাখবা। তো আমাদের সংজ্ঞা শেষ, এখন আমরা কিসে যাব? এখন আমরা সংজ্ঞার পরে যাব হচ্ছে ডায়াগ্রাম। আমরা কিসে যাব ভাইয়া? আমরা যাব হচ্ছে ডায়াগ্রামে। সো এইখানে 4টা জিনিস আছে, প্রথম হচ্ছে সংজ্ঞা, দেন হচ্ছে ডায়াগ্রাম, তারপরে হচ্ছে শতক সারণী, তারপরে হচ্ছে মিন টার্ম ইকুয়েশন, তারপরে লজিক সার্কিট। এইখানে এই 4-5টা জিনিস আছে, 4-5টা জিনিস হচ্ছে আমাদের মাস্ট জানা লাগবে, কিছু করার নেই। তো আমরা ডায়াগ্রামটা দেখি। ডায়াগ্রাম, আচ্ছা ভাইয়া এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে এনকোডার কোন রঙে আসবে? এনকোডার গ অথবা ঘ রঙের জন্য সুপার ডুপার টপার ইম্পর্টেন্ট। ওকে, গ অথবা ঘ রঙে এনকোডার আসবে, এনকোডার অথবা ডিকোডার আসবে। তো দেখি, তো এনকোডারের ডায়াগ্রামটা কীরকম হয়? এনকোডারের ডায়াগ্রাম নর্মালি এরকম একটা বক্স আঁকা থাকে, এখানে ENCODER মানে এনকোডার লেখা থাকে, অনেক সময় এটা এনকোডারটা লেখাও থাকে না। এই এনকোডারের ক্ষেত্রে দেখো এরকম হয়, এদিকে যে আমরা লাইনগুলো নেই সেগুলো হচ্ছে আমাদের ইনপুট। ওকে, সেগুলো হচ্ছে আমাদের ইনপুট, আবার এইদিকে যে লাইনগুলো নেই সেগুলো হচ্ছে আমাদের আউটপুট। সেগুলো কি ভাইয়া? সেগুলো হচ্ছে আমাদের আউটপুট। এখানে দেখো আমাদের খেয়াল করো, এখানে ইনপুট কয়টা ভাইয়া? 1টা 2টা। আউটপুট কয়টা? 1টা। ইনপুট 2টা, আউটপুট হয়েছে 1টা। সো এটার নাম হচ্ছে 2 to 1 লাইন। আচ্ছা, এটাকে মাঝখানে লিখি, 2 to 1 লাইন এনকোডার। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে 2 to 1 লাইন এনকোডার। সেমভাবে এটা এরকমও হতে পারত। এই এনকোডারের এদিকে ধরো একটা, আর এই লাইনটা দেখিস না, 1টা 2টা 3টা 4টা। ওকে, এদিকে 4টা নিলে এদিকে হবে 2টা, 1টা 2টা। ওকে, এদিকে 4টা নিলে এদিকে হবে কয়টা? 2টা। তো তখন এটাকে বলা হয় 4 to 2 লাইন
এনকোডার, তখন এটার নাম কি 4 to 2 লাইন এনকোডার। এখন ভাইয়া এই ইনপুটগুলোর কি কোনো আলাদা নাম আছে? হ্যাঁ, আলাদা নাম আছে। এগুলাকে নর্মালি D0 বা D0, D1 দিয়ে এভাবে প্রকাশ করে। আবার এদিকে ধরো লিখলাম হচ্ছে এ, সেমভাবে এখানে ডি না দিয়ে অনেক সময় আই থাকতে পারে, I0, I1, I2, I3 এভাবে থাকতে পারে। আবার এদিকে ধরো ABC না থাকে, এদিকে থাকতে পারে হচ্ছে X, Y। এইখানে এদিকে কোনটাকে কী নামে দিছে এটা ম্যাটার না, তোমার এখানে কয়টা ইনপুট আছে এবং কয়টা আউটপুট আছে এটাই হচ্ছে আসল ম্যাটার। এটা যদি তুমি ধরতে পারো তাহলেই তোমার কেল্লাফতে। ওকে, সেমভাবে দেখো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ওকে, দেখো এখানে 8টা লাইন নিছি, তাহলে এদিকে কয়টা হবে? তুমি একটু কমন সেন্স কাটায় বলো তো। দেখো আমরা একটা জিনিস নিচে দিয়ে লেখা ট্রাই করি। আমাদের যখন ইনপুট আর হচ্ছে আউটপুট, আমাদের যখন ইনপুট হচ্ছে 2টা তখন আউটপুট কয়টা হয়েছে? 1টা। যখন ইনপুট হয়েছে 4টা তখন আউটপুট কয়টা হয়েছে? 2টা। তো ইনপুট যখন আমার 8টা তখন কি হবে? দেখো এই 1 মানে কি? 2 to the power 0। ওকে, 1 মানে কি? 2 to the power 0। এভাবে না, আমরা একটু উল্টা দিকে কাউন্ট করি, এভাবে মিলবে না। আমরা এদিকে লিখি 2 মানে কি? 2 to the power 1। 4 মানে কি? 2 স্কোয়ার। আবার 8 মানে কি? 3 কিউব। তার মানে এইখানে কয়টা হবে? 3টা হবে। তো এইখানে যাই হোক এখানে যদি 16টা থাকতো তখন কি হতো? এখানে 2 to the power 4 হয়ে যেত। সো আলটিমেটলি এখানে হতো 4। তো তুমি বলো যে এইখানে যদি 2 to the power n হয় তখন আমার কয়টা লাইন হবে? এখানে n সংখ্যক লাইন হবে। তো দেখো স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি কি যে এইখানে D0, D1, D2, D3, D4, D5, D6 অ্যান্ড ফাইনালি D7। তো এটা যদি হয় তার মানে এখানে লাইন কয়টা হবে? 1টা 2টা 3টা অ্যান্ড ফাইনালি 4টা। তো এটাকে আমরা দিতে পারি এ ভি, সরি 4টা না 3টা লাইন, সরি। তখন এই এনকোডারটার নাম কি হবে? এই এনকোডারটার নাম হবে 8 to 3 লাইন এনকোডার। ওকে, দেখো এটা তো আমরা বুঝতে পারছি। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এইখানে কেন সবসময় 8টাই থাকবে আর এইখানে সবসময় কেন 3টাই থাকবে? এখন আমি বলবো আমার হচ্ছে ম্যাক্সিমাম স্যারদের মতো যে এখানে সংজ্ঞার মধ্যে আছে 2 to the power n থাকলে n হবে, এই জন্য না। এই জন্যই আমরা কিন্তু এটা জাস্ট বলছি হচ্ছে এমসিকিউর জন্য মনে রাখবো। এটা কিন্তু আমার রিয়েল সংখ্যা না, আমার রিয়েল সংখ্যা হচ্ছে এইটা অথবা এইটা। তো আমাদের মানুষের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, এটাই তো। অনেক সময় তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে একটু ব্যতিক্রম যদি হয় যে এইখানে যদি আমার 5টা থাকে, আমার ইনপুট যদি 5টা থাকে, সরি তাহলে হ্যাঁ ঠিক আছে, ইনপুট যদি 5টা থাকে তাহলে আউটপুট কি হবে? হতে পারে না যে ইনপুট যদি আমার 5টা থাকে তাহলে আউটপুট কয়টা হবে? আমরা জানি 2 to the power nটা থাকলে n সংখ্যক আউটপুট পাওয়া যায়। তখন কী হবে জানো? তখন আসলে একটা জিনিস হবে, এখানে দেখো আমাদের যদি কোনো কারণে 5টা ইনপুট থাকে তো আমরা জানি কি? আমরা জানি যে 4টার জন্য অ্যাটলিস্ট 2টা লাগে। তো 4টার জন্য আমার 2টা লাগতেছে। সো 5টার জন্য কিন্তু আর 2টা দিয়ে হবে না, তখন 2-এর থেকে 1 বাড়াতে হবে। তো তখন কী হয়ে যাবে জানো? তখন হচ্ছে 2 + 1, আলটিমেটলি তোমার 3টা আউটপুট চলে আসবে। যখন মিলবে না তখন 1 বাড়িয়ে দিবা। সেমভাবে যদি 9-এর জন্য হয় বা 11-এর জন্য হয়, ধরো 11-এর জন্য হলে তুমি একটু খেয়াল করে দেখো এখানে 8টার জন্য লাগে 3টা। তো 8এর পরে হইলে কি একটা যুগ হবেই আমার,
তো আলটিমেটলি 3 + 1 হচ্ছে, 3 + 1 = 4 হবে। ক্লিয়ার, বুঝাতে পেরেছি আশা করি। তো আমার এইটা গেল কথা। সো এখন যদি আমার সিকিউতে এটা আসে, তোমাদেরকে আমি একটা মনে রাখি যে এটাকে 5টা স্টেপে তোমরা ভাগ করে নিবা। 5টা স্টেপ তুমি এভাবে লিখে দিবা, একদম হুবহু তোমার হয়ে যাবে। ওকে, তোমাকে এটা ধরো সিকিউতে আসলো, সিকিউ ঘতে আসলো এনকোডারের বর্ণনা। এনকোডারের বর্ণনা দাও। এখন এটা নানাভাবেই কোয়েশনে আসতে পারে। হইতে পারে ইয়ের মধ্যে, উদ্দীপকের মধ্যে একটা সংজ্ঞা দেওয়া আছে, হতে পারে যে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, হতে পারে যে একটা শতক সরণি দেওয়া আছে, বা একটা মিনটার্ম ইকুয়েশন দেওয়া আছে, একটা লজিক সার্কিট দেওয়া আছে, যে কোনো কিছু থাকতে পারে। তোমরা মনে রাখবা এখানে 5টা স্টেপ আছে। ওকে, স্টেপগুলো কি? স্টেপ 1, স্টেপ 1-এ আসবে হচ্ছে তোমার সংজ্ঞা। ওকে, তোমার স্টেপ 1 ডান, স্টেপ 1 সংজ্ঞা তুমি দিছো। দেন তুমি স্টেপ 2-তে যাবা। স্টেপ 2-তে হচ্ছে আমার ডায়াগ্রাম, যেটা আমরা ইতিমধ্যে অঙ্কন করে ফেলছি। ওকে, এই যে এগুলো হচ্ছে আমার ডায়াগ্রাম। তোমাকে যদি প্রশ্নের মধ্যে 2টা ইনপুট দেয়, একটা আউটপুট দেয়, তখন তুমি এটা আঁকবা। আবার কোয়েশনের মধ্যে যদি তোমার 4টা ইনপুট দেয়, আবার 2টা দেয় হচ্ছে আউটপুট, তখন তুমি এটা আঁকবা। কোয়েশনের মধ্যে যদি 8টা দেয় ইনপুট আর 3টা দেয় হচ্ছে আউটপুট, তখন তুমি এটা আঁকবা। সিম্পল, তোমাদেরকে সবগুলাই এঁকেই আমি দেখাই দিচ্ছি। তো এইটুকু আমার ডান। তো ভাইয়া স্টেপ 3-তে কি আঁকবো বা কী লিখবো? ওকে, তুমি স্টেপ 3-তে যা করবা সেটা হচ্ছে শতক সারণী আঁকবা। দেন আমার স্টেপ 4, এভাবে স্টেপ করে কেন লিখে দিচ্ছি, কারণ এগুলো থাকলে আমাদের মনে থাকে যে কোনটার পরে আমরা কোনটা করতে হবে। দেন হচ্ছে মিনটার্ম ইকুয়েশন, অ্যান্ড ফাইনালি স্টেপ 5, সেটা হচ্ছে আমাদের লজিক সার্কিট। ওকে, শেষে কী করতে হবে? আমাদের লজিক সার্কিট আঁকতে হবে। এখন মনে রাখবা যে টিচার মার্কিংটা কীভাবে করে। আমি তোমাদেরকে মার্কিংটা একটু বুঝাই। সংজ্ঞার জন্য 1 নাম্বার, শতক সারণীর জন্য 1 নাম্বার, মিনটার্ম ইকুয়েশনের জন্য 1 নাম্বার, লজিক সার্কিটের জন্য 1 নাম্বার। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ডায়াগ্রাম কি তাহলে মার্ক নাই? আসলে ডায়াগ্রাম না আঁকলেও এই 4টা যদি তোমার ঠিকঠাক থাকে, ম্যাক্সিমাম স্যাররাই 4-এ 4 দিয়ে দিবে। বাট এঁকে দেওয়াটা ভালো, যদিও আমি বলি যে এটা কিছুটা অপশনাল, বাট আমার স্টুডেন্টরা মাস্ট এঁকে দিয়ে আসবে। মাত্র 5টা স্টেপ, ডায়াগ্রাম আঁকলে আহামরি ক্ষতি নেই, জাস্ট কলম দিয়ে হাতে এঁকে দিবা। কতক্ষণ লাগবে ভাই? 1 মিনিট লাগবে। তো 1 মিনিট কোনো বিষয় না। সো এঁকে দিয়ে আসবো। এই 5টা স্টেপ আমরা ফলো করব। তো দেখো, আমাদের সংজ্ঞা শেষ, তারপরে আমাদের ডায়াগ্রাম শেষ, দেন কি? দেন আমরা শতক সারণীতে যাব। সো আমরা শতক সারণী করি। দেখো, পরীক্ষার খাতায় কিন্তু আমি এখানে অনেক কিছু লিখতেছি, এগুলো লেখার দরকার নাই। পরীক্ষার খাতার মধ্যে দেখো তুমি কি বাদ দিতে পারবা। এই যে দেখো, আমরা জাস্ট উপরের সংখ্যাটা লিখবো, এটা আমরা বাদ দিলেও চলে। তারপরে হচ্ছে এইখানে ধরো আমার জাস্ট এইটা আসছে, তো আমি এই 2টা রাখবো না, তখন এগুলা বাদ হবে, জাস্ট আমি এটা এঁকে দিয়ে আসবো। তারপরে এইখানে যে আমরা এতগুলো লিখছি, এগুলো কিন্তু লিখতে হবে না পরীক্ষার খাতায়। ওকে, তোমরা ডিরেক্ট এরপরে কী লিখবা? শতক সারণী লিখবা। ওকে, সো আমরা শতক সারণীটা নিয়ে একটু দেখি। শতক সারণী কীভাবে আঁকে মনে আছে ভাইয়ারা? মজার জিনিস, শতক সারণী একদম সত্য, সব উদ্ঘাটন করে ফেলবো শতক সারণী দিয়ে। ওকে, দেখো, শতক সারণী আঁকার ক্ষেত্রে আমরা এক কাজ করব, আমরা সবচেয়ে কঠিনটার আঁকি, তাহলেই হচ্ছে সহজগুলো এমনিতেই পারবো।
আমরা এটারটা আঁকবো, মানে 8 to 3 লাইনের এনকোডারটা আঁকবো, বাকি এইটা আর এটা তুমি এমনি আঁকতে পারবা তাহলে, কারণ আমরা ইতিমধ্যে জানি কীভাবে শতক সারণী আঁকতে হয়। সো দেখো এখানে আঁকার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, তোমার ইনপুট আর আউটপুট কয়টা ছিল? তোমার ইনপুট হচ্ছে 8টা। ওকে, একটু খেয়াল করো, তোমার ভাইয়া ইনপুট হচ্ছে 8টা, তো 8 + 2 তার মানে 10টা হচ্ছে টোটাল নিচের ঘর আঁকতে হবে। দেন 10টা বা অথবা 9টা আঁকলেও চলে, 10টা আঁকলে সুন্দর হয়। দেন তোমার এদিকে হচ্ছে ইনপুট 8টা আর আউটপুট আছে 3টা, তার মানে তোমার এদিকে রো বরাবর 11টা করে রাখতে হবে। তো আমরা এটা নর্মাল একটা ক্যালকুলেশন করে নিছি। তো নর্মাল ক্যালকুলেশন করে এই যে দেখো এখন আমরা আঁকা শুরু করি। ওকে, আমরা শতক সারণী আঁকা স্টার্ট করি। আমাদের এইভাবে এরকম 10টা করে রাখতে হবে। সরি, ওকে, তোমরা আমার সাথে সাথে খাতায় কেন? কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা দেখো 10টা হয়ে যাচ্ছে আমার। এই যে দেখো আমার 10টা হয়ে গেছে। তো আমি এখন ইনপুট আউটপুটে যাই। আমার ইনপুট অনেক বেশি বাট আউটপুট কম, তো আমরা এদিক বরাবর একটু দাগ দিই। তারপরে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা আমরা ঘরগুলো আরো ফাঁকা ফাঁকা করে দিতে পারি। তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8টা হয়ে গেছে। সো আমরা অনেক ফাঁকা ফাঁকা করে দিতে পারি আসলে। ওয়েট, এই লাইনগুলো বেঁকা হয়েছে, আমার বেঁকাগুলো একটু সোজা করি। ওয়েট, ওকে, দেখো এই যে দেখো আমার 8টা ঘর হয়ে গেছে। তো এই দিক বরাবর এখন আমরা একটা টান দিলাম, এই যে দেখো এখানে আমরা আরেকটা টান দিলাম, এর বেশি আমাদের কোনো ঘর লাগবে না, এটুকুই আমাদের লাস্ট। আচ্ছা এটা একটু ব্যাখ্যা হয়েছে, এটাকে একটু সোজা করে ফেলি। ওকে, এটুকু আমার হয়েছে। আমরা এদিকে লিখবো হচ্ছে আমাদের ইনপুট, এইদিকে হচ্ছে আমাদের আউটপুট। তো এখানে মনে রাখবা আমরা 0 থেকে শুরু করি, যাই লিখি D0 থেকে শুরু করছি, D1, D2,
D3, D4, D5, D6 অ্যান্ড ফাইনালি D7। দেখো এখানে D0টাকে আমরা D0 পড়ি। ওকে, আমরা এটাকে কি পড়ি? আমরা D0 পড়ি, D0। তো এটা হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদেরকে একটু বোঝাই। এদিকে তাহলে কি আমাদের ABC, রাইট? তো একটা জিনিস একটু খেয়াল করো, আমাদের এই যে ডায়াগ্রামটা আছে এটাই তো আমার কি, এটাই হচ্ছে আমাদের 8 to 3 লাইন এনকোডার, রাইট? তো এখানে কি হয় আসলে, কাহিনীটা কি হয় দেখো। এইখানে একটা শর্ত আছে, শর্তটা এরকম যে যদি এই লাইনে কোনো কিছু ভোল্টেজ প্রবেশ করে, D0 দিয়ে ভোল্টেজ প্রবেশ করে, তাহলে বাকি কোনোটাতেই কারেন্ট পাস হতে পারবে না বা কোনো সিগন্যাল যেতে পারবে না। যদি এটা দিয়ে যায় তখন বাকিগুলোতে যেতে পারবে না। এটা হচ্ছে এনকোডারের শর্ত, যে কোনো একটি ইনপুটে যদি সিগন্যাল যায় তাহলে বাকিগুলোতে যাবে না। দেখো যখন এটাতে ইনপুট যাচ্ছে তখন এটা কি 1 না, আর বাকিগুলো তখন সবগুলো কি হয়ে যাবে, বাকিগুলো সবগুলো হয়ে যাবে 0। সেমভাবে যদি ধরো এটাতে যাচ্ছে, ওকে, এটাতে আমার ভোল্টেজ পাস হচ্ছে, তখন এটা হবে 1, বাকি সব হবে কি 0, বাকি সব হবে 0। আবার এদিকে কি হতে পারে, যখন এটা দিয়ে যাবে তখন কারেন্ট মনে রাখবে যে সবগুলা 0, অর্থাৎ টোটাল ভ্যালু আছে 0। ওকে, যখন এটা দিয়ে যাবে তখন মনে রাখবে 0, এটা 1, এটা 2, 3, 4, 5, 6, 7। এখন 7 মানে তো 7 না, 7 মানে হচ্ছে 1, 1, 1, রাইট? আমি তোমাদেরকে যে আগে শতক সন্ধির মধ্যে পড়াইছিলাম না, সেম ওই রকমই। দেখো কি করবা, এই দিকটা খুব সুন্দর করে লিখে ফেলবা যে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, আবার চারটা 0 চারটা 1। কেন চারটা 1? কারণ ভাইয়া একটু খেয়াল করো, এইখানে এই তিনটা 0, এই তিনটা 0 মিলে, এই তিনটা 0 মিলে 0 হয়, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। দেখছো, এটা হচ্ছে আমাদের একটা সিকোয়েন্স মেনটেন করে চলে। এটা আমরা আগেই পড়ছি, শতক সারণী যখন পড়তেছিলাম এটা আমরা তখনই পড়ছি। কিন্তু এখন কি হয়েছে, এখন আমরা বলতেছি যখন এটা 1 হবে তখন বাকি ইনপুটগুলো সব 0 হবে, আর কম্পিউটার এটাকে মনে রাখবে কি 0 হিসেবে মনে রাখবে। যখন এইটা 1 হবে বাকি সবগুলো তখন কী হয়ে যাবে 0 হবে, তখন এটাকে মনে রাখবে কম্পিউটার 1 হিসেবে। তো এইটাই আমরা এই শতক সারণীর মধ্যে এভাবে লিখি। ওকে, এই জিনিসটাকে আমরা এভাবে লিখি। তো তখন কি হবে জানো, তখন এইটা যদি আমাদের 1 হয় তখন বাকি সবগুলো হবে 0। আবার এইটা যখন 1 হবে তখনও কি হবে, বাকি সবগুলো 0 হবে। আবার যখন এইটা 1 হবে তখন কি হবে, তখনও বাকি সবগুলা 0 হবে। ওকে, আবার যখন এই D3 এর পরেরটা, এই D3টা যখন 0 হবে, 1 হবে, তখন বাকি সবগুলা 0 হবে। ওকে, দেখো একটা এখানে সিকোয়েন্স মেনটেন করে, এটা আমি তোমাদেরকে একটা ট্রিক্স বা চূড়ামি শিখাই দিই। এই যে দেখো এই কোনাকুনি, এই যে যাচ্ছে একটা কোনাকুনি, এটা কি আমরা কোনাকুনি যে জিনিসগুলো যায় এগুলোকে কি বলি, আমরা কর্ণ বলি না? কর্ণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ এদিকেরটা, আর এই দিকে যে কর্ণটা যায় সেটাকে বলে হয় আমাদের গৌণ কর্ণ। বাম দিক থেকে যেটা যায় সেটা হচ্ছে আমাদের গৌণ কর্ণ, রাইট? সো আমরা মুখ্য কর্ণ বরাবর যতগুলা আছে সবগুলাকে আমরা 1 নেব। আমি তোমাদেরকে একটু হাইলাইট করে দেখাই দিই। সো এটাকে একটু আমরা লাল কালি দিয়ে লিখি। মুখ্য কর্ণ বরাবর যতগুলা থাকবে সুন্দর করে মনে রাখবা যে এটা হচ্ছে একটা চূড়ামি বুদ্ধি। এই যে এখানে আমরা চূড়ামি বুদ্ধি করছি না, যে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, সেমভাবে এদিকেও একটা চূড়ামি বুদ্ধি করতেছি কি মুখ্য কর্ণ বরাবর সবগুলা 1 আর বাকি সব 0 দিয়ে দিবা, একদম চোখ বন্ধ করে 0 দিবা। কেন 0 দেই, কেন 1 দেই আশা করি বুঝতে পারছো। কারণ যখন একটা 1 হয়ে যায় তখন বাকিগুলা কি হয়ে যায়, বাকিগুলা সব 0 হয়ে যায়। এটা হচ্ছে এনকোডারের শর্ত। ওকে, সো আমরা একটু শর্তটা নিচে লেখা ট্রাই করি।
এনকোডারের শর্ত কি? শর্ত হচ্ছে কি যে কোনো একটি ইনপুট ওয়ান হলে বাকিগুলো জিরো হয়ে যাবে। একটা ইনপুট ওয়ান হলে বাকি সবগুলো জিরো হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট শর্ত। আর এখানে যে ট্রিক্সটা আমরা মনে রাখবো, এই ট্রিকটা কি? ট্রিক ইনপুটের মুখ্য কর্ণ বরাবর ওয়ান বসাবো অ্যান্ড বাকি সব জিরো। মুখ্যকর্ণের ইনপুটের মুখ্যকর্ণ বরাবর সবগুলো কি বসাবো? ওয়ান বসাবো আর বাকি সব জিরো। আর এইদিকে সেম, এইদিকে হচ্ছে সেম রুল। এখানে একটা জিরো একটা ওয়ান, এখানে দুইটি জিরো দুইটি ওয়ান, চারটি জিরো চারটি ওয়ান। এটা আমরা শিখে ফেলছি। ওকে, দেখছো শতক সারণী ভাইয়া কত ইজি। এই যে সিম্পল এইটুক শতক সারণী আঁকবা, যা শতক সারণী রাখবা। পরীক্ষার খাতায় যদি এই যে এগুলো লিখে দাও, এই যে শর্ত, তারপরে চারটা জিরো চারটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, তাহলে একদম লাড্ডু। পরীক্ষার খাতায় এইসব লেখা যাবে না, পরীক্ষার খাতায় জাস্ট এটা থাকবে। ওকে, আর সবগুলা এক কালি দিয়ে লিখবা, শুধু কালো কালি দিয়ে লিখবা, আমার মতো এই যে নীল কালি দিয়ে করো না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। ওকে, সো আশা করি এগুলো খাতায় তুলে ফেলছো, কারণ নোট খাতায় হচ্ছে আমরা সব লিখে রাখি যেন আমাদের মনে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একটু মিন টার্ম ইকুয়েশন আছি। ওকে, আমরা শতক সারণীটা থেকে মিন টার্ম ইকুয়েশন শিখব। তো মিন টার্ম ইকুয়েশনটা মনে আছে কি আমাদের? মিন টার্ম ইকুয়েশন বা মিন টার্ম সমীকরণ, আমরা এটা কিন্তু আগে পড়ছি। ওকে, তো আমরা একটু মনে করাই দিই আবারও যে মিন টার্ম ইকুয়েশন কার কার হয়। মিন টার্ম ইকুয়েশন শুধুমাত্র আউটপুটের হয়। তো আউটপুট এখানে কি আছে? এ, বি অ্যান্ড সি। আউটপুট কি আছে? আউটপুট আছে হচ্ছে এ, বি অ্যান্ড সি। দেখো এই জায়গাতে আমরা আগেই বলছিলাম যে জাস্ট ওয়ানগুলোকে নেব, এইটা 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 এইটা, এগুলাকে নিব, আর বাকি এই যে এগুলো জিরোগুলো বাদ। মিন টার্ম সমীকরণের মধ্যে শর্ত ছিল হচ্ছে জিরোগুলো প্রথমেই বাদ দিতে হবে, আমরা শুধু ওয়ানগুলোকে নিয়ে কাজ করব, এইটা 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 আর এইটাকে নিয়ে কাজ করব। ওকে, সো এর ক্ষেত্রে দেখো এখানে প্রথম চারটাই কি? শূন্য, তো আমার এই প্রথম চারটাই বাদ, তো আমরা এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে এটা নিয়ে এটা নিয়ে। এটা যখন ওয়ান, তখন এই লাইনটা খেয়াল করব, এই লাইনে কোনটা ওয়ান আছে। এখানে জাস্ট D4টা হচ্ছে ওয়ান আছে, D4টা কি ওয়ান আছে, বাকি সবগুলো জিরো, বাকি সবগুলো জিরো। সো আমরা মনে রাখো যে জিরোর জন্য আমরা কি করছিলাম? D0 বাদ দিতাম। ওকে, জিরোর জন্য কি যেটা থাকবে সেটার উপরে বার, আর যেটা ওয়ান হবে সেটা ডিরেক্ট D4 দিতাম। বাট এইখানে একটু ব্যতিক্রম আছে, এটা এত বড় হয়ে যাবে দেখা। দেখো D0 বার, তারপরে হচ্ছে একই লাইনে আবার গুণ করতে হয়, তারপরে D1 বার, D2 বার, D3 বার, তারপরে আবার D4, এতগুলা গুণ দিয়া এটা লেখলে খুবই বড় হয়ে যায়। এই জন্য তোমাদেরকে স্যাররা শর্ট করে দিছে। বিজ্ঞানীরা তখন কি বলছে? তখন বলছে যে আমরা এত কিছু না দিয়ে জাস্ট এটারটা লিখব। এখানে ওয়ান আছে D4 এর জন্য, সো আমরা শুধু D4 লিখব।
আবার আমরা জানি কি এক লাইন নিচে নামলে প্লাস দিতে হয়, রাইট? সো D4 একবার লেখার পরে আমরা এক লাইন নিচে নামছি, প্লাস দিছি। তখন দেখো তখন কোন লাইনের জন্য আছে, এই যে দেখো 1, এই যে 1, এই যে 1। সো তখন কি হয়েছে, এটা হবে D5, এটা হবে D6 এর জন্য হইতেছে, দেখো D7 হইতেছে, কত সুন্দর মিলে যাচ্ছে। D4, D5, D6 অ্যান্ড ফাইনালি D7। তো একসাথে এইগুলা সবগুলা যোগ হবে, D4, D5, D6 অ্যান্ড D7। এটা হচ্ছে ইজি, যে যেটার জন্য 1 হবে সেই লাইনটাই তোমার আলটিমেটলি আসতেছে। দেখো এইখানে, দেখো এইখানে হচ্ছে আমার খেয়াল করো, এইটা 1 আর এইটা 1, কার জন্য 1? এই যে দেখো এই 1টা, এটা কার জন্য আসছে? D2 এর জন্য আসছে। তারপরে এই 1টা কার জন্য আসতেছে? এই 1 এর জন্য, D3 এর জন্য। সো D2 অ্যান্ড D3, D2 অ্যান্ড D3 লিখি আমরা, D2 প্লাস D3। অ্যান্ড দেন এখানে দেখো 1 আছে, এখানে 1 আছে, এই 1টা আসছে এই 1 এর জন্য, দেখো এটা কি D7 এর। আবার এটা কার জন্য? এটা আসছে হচ্ছে D6 এর জন্য। তো এটা হচ্ছে আমাদের D6 আর এটা হচ্ছে আমার D7, এভাবে ধরে ধরে করবো। সো D6 প্লাস D7, রাইট? অ্যান্ড সি এর জন্য দেখো একটা পরে প্রথমটা খালি তুমি জাজ করো। প্রথমটা হচ্ছে 1, কার জন্য আসছে? D1 এর জন্য। সো D1 আসবে, একটা বাদ, তারপরে D3-তে যাবে, আবার একটা বাদ, তারপরে D5-এ যাবে, আবার একটা বাদ, D7-এ আসবে। তার মানে জাস্ট বিজোড় সংখ্যাগুলো। ওকে, তার মানে এখানে কি হবে দেখো, কত ইজি। D1, D3, D5 অ্যান্ড ফাইনালি D7। দেখছো, এটাই হচ্ছে আমার মিড টার্ম ইকুয়েশন। জাস্ট এটা লিখতে পারলেই তুমি 1 নম্বর পেয়ে যেতেছো ভাই, ইজি। এখন দেখো মিড টার্ম ইকুয়েশন যারা পারে তাদের জন্য কি লজিক সার্কিট আঁকা কোনো বিষয়? তুমি বলো ভাইয়া, মিড টার্ম ইকুয়েশন আমরা জানা আছে, এখন আমাদের লজিক সার্কিট আঁকা কি কোনো বিষয়? দুধবাদ না? সো আমরা একটু দুধবাদটা খেয়ে ফেলি। দেখো কি আছে আমাদের, লজিক সার্কিট, রাইট? আমাদের কি আছে? লজিক সার্কিট। এখানে দেখো ইনপুট কয়টা? ইনপুট কয়টা ভাইয়া? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, রাইট? 8টা ইনপুট। যেহেতু 8টা ইনপুট, আমাদের দাগ দিতে হবে কয়টা? 8টা, তাই না? হ্যাঁ, আমাদের 8টা দাগ দিতে হবে। 1টা 2টা, এরকম কয়টা দাগ দিব আমরা? 8টা। আমাদের 8টা দাগ দেওয়া শেষ। তো 8টা দাগের প্রথমটা হবে D0, D1, D2, D3, D4, D5, D6 অ্যান্ড ফাইনালি D7, এটাই তো। সো আমাদের 5টা দাগ দেওয়ার ডান। তো আমাদের দেখো আমাদের সার্কিটগুলো কি? সার্কিটগুলো হচ্ছে এইটা। আমরা সার্কিটগুলো একটু এই পেজে আনি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। এই যে আমাদের এগুলো হচ্ছে আমাদের সার্কিট, এগুলো আমাদের রাখতে হবে। আমাদের ফার্স্টে এর জন্য কি করতে হবে দেখো, 4, 5, 6, 7 থেকে নিতে হবে। সো আমরা এখানে এই যে দেখো প্রথমে আছে আমার 4 থেকে টান নিব, দেন 5 থেকে, দেন 6 অ্যান্ড ফাইনালি 7। ওকে, তো সবগুলাই কি হবে? যোগ হবে। সবগুলাই কি হবে? যোগ হবে। আচ্ছা, মাস্ট এই সবগুলো আবার লাগিয়ে দিবা, নাহলে কিন্তু এটা সুন্দর দেখায় না। এই যে দেখো আমরা পাইছি। তো এখানে আমার কি হয়েছে? D4, D5, D6, D7, এটাই আলটিমেটলি কি আমার এ, রাইট? দেন সেকেন্ডটাতে যাও, 2, 3, 6, 7। তো 2 এর লাইন হচ্ছে আমার এটা 3, এটা 6, এটা 7। তো এখান থেকে নেব। সো 2 থেকে আমরা এখান থেকে একটা লাইন নিব প্রথমেই, 2,
then 3, then 6, and then 7. এই যে দেখো আমরা এখানে অর চিহ্ন কেন নিচ্ছি, কারণ এখানে হচ্ছে প্লাস দেওয়া। ওকে, প্লাস দেওয়া। সো এখানে কি আসছে, D2 D3, তারপরে হচ্ছে D6 প্লাস D7। তুমি চাইলে এটুকু লিখতে পারো, আবার চাইলে ইকুয়াল টু বি লিখেও দিতে পারো, অ্যাজ ইউ উইশ। তারপরে হচ্ছে দেখো, তারপরে কি 1 3 5 7। সো 1 3 5 7। সো এই দাগগুলো থেকে নিব আমরা। প্রথমে আমরা নিব হচ্ছে 1 থেকে 1 3 5 and finally 7. এই যে দেখো 1 3 5 7 সব ডান, দেখছো? এটাই আমার লজিক সার্কিট, শেষ। নিচে দিয়ে লিখে দিব চিত্র এনকোডারের লজিক সার্কিট। চাইলে না লিখলেও চলে, সমস্যা নাই, টিচার বুঝবে। তুমি এই যে দেখো উপরে লজিক সার্কিট লিখে দিছো, দেখছো ভাই কত ইজি, এটাই, দ্যাটস অল। দেখো আমি তোমাকে আরেকবার বলছি, এখানে কী হয়েছে, প্রথমে জাস্ট কতটুকু লিখবা তুমি পরীক্ষার খাতায়। আমি প্রথমে বলছিলাম হচ্ছে সংজ্ঞা লিখবো। কোন সংজ্ঞাটা লিখবো? সবচেয়ে ইজি হচ্ছে এই সংজ্ঞাটা, যে মানুষের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, সেটাই হচ্ছে আমার এনকোডার। সো আমি এইটুক লিখলে 1 নাম্বার পাচ্ছি। দেন ডায়াগ্রামে মেইনলি আমি বলি এইটা আসলে এটা গণঙে আসে, বাট ঘনঙে আসলে এটাই ঘনঙে আসে। ওকে, কারণ এটা বড় হয়, সো এটা ঘনঙে দেয়। তো জাস্ট এইটার আঁকা শিখবা, ডায়াগ্রাম লিখে জাস্ট খালি এটা আঁকা ফেলবা। ওকে, হইল। তারপরে হচ্ছে শতক সারণী, এই যে এইখান থেকে লেখাটা শুরু করবা, এই যে এতটুকু পর্যন্ত সুন্দর করে এঁকে দিবা। ওকে, 1 নম্বর পাই গেছো, 3 নম্বর পাই গেছো। এটা আঁকার পরে এইটা আর এটা মিক্স করে ধরো, এই যে 4 নম্বর পাই গেছো। এতটুকু আঁকবা, শেষ। এটা তো আর আঁকার কোনো, এটা তো জাস্ট আমরা এমনিতেই লিখছি না, এটা আর কিছু না। দেখো সিম্পল, শেষ আমার, ইজি, 4-এ 4, এখানে মিস হওয়ার কোনো চান্সই নাই ভাই। এখন তারা একটু ঝামেলা করে, কোয়েশ্চেনটা তারা একটু পেঁচায়। ওকে, যখন পেঁচাবে তখন কি করব এটা আমরা একটু দেখি। তারা অনেক সময় বলবে যে এই যে কোয়েশ্চেনটা আছে, তারা এটা বলবে সার্কিটটা একটু পেঁচাই দিবে, সার্কিটটার মধ্যে বলবে যে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে সার্কিটটা আঁকো। যদি কোয়েশ্চেনটা পেঁচায়, যখন কোয়েশ্চেন পেঁচাবে তখন হচ্ছে এভাবে পেঁচাবে, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে সার্কিটটি বাস্তবায়ন। তোমাকে বলবে কি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে সার্কিটটি বাস্তবায়ন। ভাই আমরা শুধুমাত্র ন্যান্ড গেট, শুধুমাত্র নর গেট দিয়ে আমরা আগে সার্কিট বাস্তবায়ন শিখছি না? সেম ওইটাই, শুধুমাত্র ন্যান্ড গেট আর নর গেট দিয়ে কীভাবে বাস্তবায়ন করতে হবে এটা জাস্ট আমি একটু তোমাদেরকে ধরিয়ে দিই। দেখো আমাদের যে মিন টার্ম ইকুয়েশনটা ছিল ওটা তো আমরা আগেই বের করে ফেলবো, রাইট? মিন টার্ম ইকুয়েশন। সো মিন টার্ম ইকুয়েশনটা যখন আমরা বের করে ফেলছিলাম, কী ছিল আমাদের এইটা। ওকে,
সো মিনটার্ম ইকুয়েশনটাকে মিনটার্ম ইকুয়েশনের মতো সুন্দর করে লিখে ফেলবা, দেন জাস্ট একটু কাজ করবা, তাহলেই তোমাদের এটা একদম পানির মতো ইজি হয়ে যাবে। এটাই তো ছিল আমাদের, রাইট? তো এই জায়গায় আমরা মনে করো যখন ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করব, তখন আমাদের মনে রাখতে হবে আমরা কি যুগ চিহ্ন উঠাবো, এটাই তো না? আমরা যুগ চিহ্নটা উঠাবো। সো যুগ চিহ্ন উঠানোর একটাই ওয়ে, D4 D5 D6 অ্যান্ড ফাইনালি D7। উঠানোর ওয়ে কি, দুইটা আইখাওয়ালা বাঁশ দিয়ে দিব মাথার উপরে। ওকে, দিলাম। তখন এখানে D4 আছে, D5 আছে, D6 আছে, D7 আছে, এই যে 4 ভাই। এই 4 ভাইয়ের মধ্যে কি বন্ধু থেকে শত্রু হয়ে যাবে, এই যে ডট হয়ে গেছে। তখন কি তাদের এই যে সম্পত্তি একজন পাইছে, এই যে একজন, এই যে একজন, এই যে একজন, আর উপরে হচ্ছে এই যে দাদার সম্পত্তি। ওকে, সেমভাবে এখানে কি আছে, D2 D3 D6 অ্যান্ড D7, দুইটা সুন্দর করে মাথার উপরে বাঁশ দিয়ে দিবা। তারপরে হচ্ছে D2 D3 D6 D7, বন্ধু থেকে এরাও কি হয়ে যাবে, শত্রু হয়ে গেল, প্লাস থেকে ডট হয়ে গেছে। দেন একটা বার, দুইটা বার, তিনটা বার, চারটা বার, আর লাস্টে যে দাদার সম্পত্তি। তারপরে এখানে কি D1 D3 D5 D7, একটা বার, এই যে দুইটা বার। ওকে, তারপরে হচ্ছে D1 D3, তারপরে হচ্ছে D5, দেন হচ্ছে D7, একটা বার, দুইটা বার, তিনটা বার, চারটা বার, আর সবার উপর একটা হোল বার। ওকে, যখন এইটা আঁকবো তখন কীভাবে আঁকবো, দেখো আমরা কিন্তু আসলে পারি। ওকে, কারণ আমরা এখনও বাচ্চা না, আমরা এইসব খুব সুন্দর করেই পারি। তো এটার যে লজিক সার্কিটটা হবে, তো এই লজিক সার্কিটটা কীরকম হবে একটু খেয়াল করো, একটু খেয়াল করলেই তোমরা এটা বুঝতে পারবে। তো এটার লজিক সার্কিটটাও ইজি। জাস্ট এভাবে যখন আমরা আগে একটা টান দিচ্ছিলাম, তখন হচ্ছে প্রত্যেকটা থেকে এক্সট্রা করে একটা গেট আনতে হবে। আমরা ন্যান গেট দিয়ে করব, তো এখানে ন্যান গেট দিব। ওকে, সরি, এই যে দেখো আমাদের এখানে একটা হয়েছে, দুইটা, এখন সবগুলা করে ফেলবো। এই যে দেখো, সো তখন কি হবে, এটা যদি D0 হয় তখন এটা হবে D0 বার, এটা যদি D1 হয় তো এটা হবে D1 বার, এটা D2 হলে এটা হবে D2 বার, D3 D4 D5 D6 D7, তো এটা D7 বার, এটা D6 বার, এটা D5 বার, এটা D4 বার, অ্যান্ড এটা D3 বার। ওকে, এটাই হচ্ছে আমাদের লজিক সার্কিটের প্রথম বেসটা এঁকে ফেলছি। তো এখন জাস্ট নর্মালি আমরা টেনে টেনে এঁকে ফেলবো। দেখো আগের মতোই, তখন কী হবে 4 5, তখন কী হচ্ছে 4 5 6 7 থেকে নেব, আগের মতো একদম সেম। 4 থেকে টান দিব, দেন 5 থেকে, 6 থেকে, অ্যান্ড 7 থেকে।
সরি, d4 plus না dot, d5, d6 and finally d7 and whole bar. ওকে, এটাই হচ্ছে আমার এ। দেন এখানে 2 3 6 7, সো 2 3 6 7, এখানে হচ্ছে 2, দেন 3, এগুলো খুবই কেয়ারফুলি আঁকবা, and 6 7 6 and finally 7. d2, d3, d6 and d7. এই যে আমার বিও ডান। সো সি এর জন্য কি 1 3 5 7। তো এই যে দেখো এখানে সরি, এই যে দেখো ভুল করে ফেলতেছিলাম, আমার পেন্সিল দিয়ে আঁকলে সুবিধা এটা, এই যে আমি মুছতে পারতেছি। সো d1, তারপরে হচ্ছে 2তে নেব না, 3তে নেব, তারপরে d5, and finally d7। এই যে একটা টান দিলাম, এই যে টান দিলাম, আমাদের কি হলো d1, d3, d5, d7 and finally whole bar equal c। দেখছো কত সুন্দর করে এঁকে ফেলছি, কত ইজি। এখন তোমাকে যদি এই সেম জিনিসটা আমি নট দিয়ে আঁকতে বলতাম, শুধুমাত্র নট গেট দিয়ে, পরীক্ষার মধ্যে যে কোনো একটা আসতে পারে। পরীক্ষার মধ্যে এটাও বলতে পারে যে শুধুমাত্র নট দিয়ে আঁকো, অথবা শুধুমাত্র ন্যান দিয়ে আঁকো, বা শুধুমাত্র নট দিয়ে আঁকো, বলতেই পারে। শুধুমাত্র নর গেট দ্বারা বাস্তবায়ন। ওকে, শুধুমাত্র নর গেট দিয়ে যখন আমরা বাস্তবায়ন করব তখন এটার মিড টার্ম ইকুয়েশনটা কীরকম হবে? এটা তো আমার মিড টার্ম ইকুয়েশন, রাইট? তো তখন মিড টার্ম ইকুয়েশনটার মধ্যে জাস্ট একটু তফাৎ আসবে। দেখো এখন ইজি, এটা হচ্ছে সবচেয়ে ইজি, d4 প্লাস d5 প্লাস d6 প্লাস d7। আচ্ছা, এটা কেন ইজি? কারণ নট দিয়ে যখন আমরা কিছু উঠাই তখন আমরা কি উঠাই আসলে? তখন আমরা গুণ উঠাবো, তাই না? কিন্তু এখানে দেখো কোনো জায়গায় গুণ নাই, যেহেতু গুণ নাই জাস্ট ডবল বার আসবে দুইটা, সরি ডবল বার একটা আসবে, বার আসবে দুইটা। ওকে, জাস্ট ডবল বার আসবে, এই যে দেখো ডবল বার। আরে এই যে তারপরে হচ্ছে d2, তারপরে d3 প্লাস করে d6, d7, এই যে একটা বার, এই যে একটা বার। দেন এখানে হচ্ছে d1 প্লাস d3, d5 অ্যান্ড ফাইনালি d7, একটা দুইটা। ওকে, দেখছো ভাইয়া কত ইজি ভাইয়া। আচ্ছা, এটার লজিক সার্কিটটা কেমন হবে জানো? এটার লজিক সার্কিটটা অনেকটা এটার মতো হবে, জাস্ট কোথায় চেঞ্জ আসবে আমি তোমাকে একটু বুঝাই দিই, তাহলেই তুমি বুঝে যাবে। সেম টু সেম এটার মতোই করবা, কিন্তু একটু একটু চেঞ্জ আসবে।
আমার লজিক সার্কিট। দেখো এখানে চেঞ্জটা কোন কোন জায়গায় হবে, আমি তোমাকে জাস্ট এটা একটু বুঝাই যে লজিক সার্কিটের চেঞ্জটা কোন কোন জায়গায় আসবে। এই যে এখানে আমার চিত্রটা আছে, এই চিত্রতে একটু চেঞ্জ হবে। সব কিছু দেখো সেম আছে, কিন্তু আমাদের ডবল বার আনতে হবে। ডবল বারের জন্য আর এখানে ডবল বারে আনার জন্য এই যে ফার্স্টে হচ্ছে আমাদেরকে এই অর গেটটাকে নর গেট বানাতে হবে মাস্ট। এই যে দেখো অরগুলাকে নর বানিয়ে ফেলছি। যখন আমার বানানো ডান তখন আমার কি হয়েছে, D4 D5 D6 অ্যান্ড ফাইনালি D7, দেন D2 দেন D3 D6 D7। দেখো এখানে একটা বার আসছে, এখানেও একটা বার আসছে। সেমভাবে এখানে কি হয়েছে, D1 প্লাস D3 প্লাস D5 প্লাস D7। সো এইখানে দেখো একটা বার চলে আসছে। এখন যে কাহিনীটা হবে সেটা হচ্ছে, দেখো এক্সট্রা বার চলে আসছে, তাই জন্য যে আমাদেরকে আরেকবার বার বানাতে হবে। এটাই তো আমরা করছিলাম, রাইট? তো আমরা এক কাজ করতে পারি, এখানেই আবার আরেকটা বানিয়ে দিই। ওকে, এই সেম জিনিসটাই আমরা সবার জন্য বানাবো। হোল্ড অন, সেম জিনিসটা এটার জন্য বানাবো অ্যান্ড এটার জন্য বানাবো। ওকে, দেখো তখন এটা কি হয়ে গেছে, D4 D5 D6 D7, এই যে একটা বার অ্যান্ড এই যে একটা বার। ওকে, তোমরা কিন্তু খাতার মধ্যে এই দুইটাই তুলে রাখো, কারণ পরীক্ষার আগে এটা যদি দেখে যাও তখন খুবই কাজে দেবে। কারণ পরীক্ষার মধ্যে এটা ডিরেক্টলি বলে দেয় যে উদ্দীপকের লজিক গেটটি বর্ণনা করে নর গেটের মাধ্যমে দেখাও। তো যখন নর গেটের মাধ্যমে দেখাতে বলবে তখন হচ্ছে এই যে এইভাবে এইকে দেখাইতে হবে, কিচ্ছু করার নাই ভাইয়া। এইভাবে নায়িকা যদি নর্মালি আইকা দিয়ে এসে পড়ো তাহলে একদম একদম মারা, কেউ আটকাতে পারবো না। D7, এটা হচ্ছে আমার A, এটা হচ্ছে আমার B অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে আমার C। দেখছো এটুক। ওকে, এই চিত্র এই জায়গার মধ্যে আমরা একটু লিখতে পারি হচ্ছে নর গেট দিয়ে এনকোডার বাস্তবায়ন। সেমভাবে এটার ক্ষেত্রে লিখতে পারো চিত্র NAND গেট দিয়ে এনকোডার বাস্তবায়ন। একটা NAND গেট দিয়ে বাস্তবায়ন করছি আর একটা নর গেট দিয়ে বাস্তবায়ন করছি। দেখছো ভাইয়া কত ইজি। আমি একটু ক্লাসটা হালকা একটু রিপিট করে দিই, তাহলে হচ্ছে তোমাদের জন্য ইজি হবে। আমরা আজকে পড়ছি কি, আমরা আজকে পড়ছি হচ্ছে মেইনলি এনকোডার। বাট প্রথমে কিছু বেসিক পড়ছি। বেসিকটা কী ছিল এরকম, যে আমরা মানুষের ভাষায় আমরা এই যে দেখো আমরা ওই 5টা যখন লিখতে চাই আমরা 5টা কিবোর্ডে টাইপ করি, কিবোর্ডটাকে সিপিইউতে পাঠাই, সিপিইউ সেটা কী করে মানুষের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় কনভার্ট করে। আর এই জিনিসটাকে ইংলিশে বলা হয় এনকোডিং। মানুষের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করাকে বলা হয় এনকোডিং। সো 5 যখন আমরা লিখি সেটা তখন কী হয়ে যায় 101। এটা কি একটা প্রসেসিং হয়, প্রসেসিং হয়ে কী হয়, এই 101টা আবার 5-এ রূপান্তর হয়, অর্থাৎ কম্পিউটারের ভাষাটা মানুষের ভাষায় রূপান্তর হয়, অর্থাৎ ইংলিশে এটাকে বলি আমরা ডিকোডিং হয়।
তখন আমরা ঘুরে ফিরে সেম জিনিসটাই আমরা কি এইখানে 5টা আবার 5ই দেখি। ওকে, 5টা আমরা কী করি আবার 5ই দেখি। তো এনকোডিং আর ডিকোডিং হয়। যে যন্ত্রটা অর্থাৎ যে লজিক ডিভাইসটা এই মানুষের ভাষাটাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করতেছে তাকেই আমরা এনকোডার বলি। ওকে, আর এখানে আমরা দেখছি এখানে ইনপুট থাকে 2n সংখ্যক আর আউটপুট থাকে n সংখ্যক। ওকে, একটা জিনিস মনে রাখবা যে মানুষ হচ্ছে চিল্লাই বেশি। ওকে, সো মানুষ হচ্ছে চিল্লাই বেশি, এই জন্য মানুষের সংখ্যা বেশি থাকে অর্থাৎ 2n থাকে। আর কম্পিউটার হচ্ছে চিল্লাই কম কাজ করে বেশি, অর্থাৎ তারা হচ্ছে জায়গা নেই কম। মানুষ যদি 2n নেয়, কম্পিউটার নেয় হচ্ছে nটা। মানুষ যদি 8টা নেয়, কম্পিউটার নেয় মাত্র 3টা। মানুষ চিল্লাই বেশি, তাই জন্য মানুষের 4টা লাগলে কম্পিউটারে লাগে হচ্ছে মাত্র 2টা। কম্পিউটার কম জিনিসে বেশি কাজ করে ফেলে। ওকে, আর পড়ছি হচ্ছে কি মানুষের ভাষাকে বলা হয় আলফা নিউমেরিক ক্যারেক্টার, আর কম্পিউটারের ভাষাকে বলা হয় হচ্ছে বাইনারি কোড। তারপরে হচ্ছে ডায়াগ্রাম আমরা 2 to 1 লাইনের জন্য করছি, তারপরে 4 to 2 লাইনের জন্য করছি, অ্যান্ড 8 to 3 লাইনের জন্য করছি। প্রত্যেকটাই কারেক্ট। ইনপুট যদি 8টা হয় তাহলে আউটপুট হবে অনলি 3টা। ওকে, এখানে হচ্ছে এই জিনিসটা মুখস্থ। 2n থাকলে nটা হবে। যদি কোনো কারণে একটা বেশি হয় তখন কি করবা, তখন সুন্দর করে +1 করে দিবা। সুন্দর করে কি করে দিবা, +1 করে দিবা। এই +1 করে দিলেই তুমি আউটপুটটা পেয়ে যাবা। যদি এই ডিরেক্টলি না মিলে তখন কি করে দিবা, +1 করে দিবা, তাহলেই তোমার হয়ে যাবে। আর সিকিউ ঘতে আসলে আমরা 5টা স্টেপে করব। স্টেপ 1-এর সংজ্ঞা দিব, দেন ডায়াগ্রাম, দেন শতক সারণী, দেন মেইন টাইম ইকুয়েশন, দেন লজিক সার্কিট। শতক সারণীর ক্ষেত্রে কি বলছি, যে কোনো একটা ইনপুট যদি 1 হয় বাকিগুলো 0 হবে। এই জন্য আমরা এই যে মুখ্য কর্ণ বরাবর যতগুলো আছে সবগুলোকে 1 দিব, আর বাকি সব একদম চোখ বন্ধ করে 0 0 0 দিব। এখানে 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। সিম্পল, শতক সারণী শেষ। ট্রিকে কি মুখ্য কর্ণ বরাবর 1 বসাবো। ওকে, দেন মিন টার্ম ইকুয়েশন তো আমরা পারি। মিন টার্ম ইকুয়েশনে কী বলছি, যে এর জন্য এটার জন্য এই শুধু 1গুলোকে নিব, আর 0গুলো যতগুলো আছে 0গুলো হচ্ছে বাদ। এখানে যতগুলো 0 আছে বাদ। এই 1-এর জন্য এই যে 1 অর্থাৎ D4, তারপরে এই 1-এর জন্য এই যে 1 তার মানে হচ্ছে D5, এই 1-এর জন্য এই 1 তার মানে D6, এই 1-এর জন্য এই 1 অর্থাৎ D7। তো প্রথমটা হচ্ছে D4, D5, দেন D6, দেন D7। এইভাবে প্রত্যেকটার জন্য এটাও আসবে, এটাও আসবে। তখন এটা দেখে দেখে সুন্দর করে আমরা লজিক সার্কিট আঁকা পারি। লজিক সার্কিট আঁকবো কারণ এখানে আমার ইনপুট হচ্ছে 8টা, তাই জন্য আমরা এরকম 8টা লাইন নিচ্ছি। এই যে 8টা লাইন নিচ্ছি আমরা, তো এঁকে ফেলছি, শেষ। আবার প্রশ্নের মধ্যে যদি বলে দেয় শুধুমাত্র NAND গেট দিয়ে আঁকতে, শুধুমাত্র NAND গেট দিয়ে আঁকতে, তখন হচ্ছে এরকম করে আঁকবো। যুগ চিহ্নগুলো উঠাতে গেলে আমাদের ডবল বার দিতে হবে। দেন আমরা এখানে ডি মর্গানের সূত্র প্রয়োগ করব। তারপরে আমরা এই যে এইভাবে সুন্দর করে এঁকে ফেলবো। আর নট দিয়ে যদি আঁকতে বলে তাহলে সিম্পল, তাহলে জাস্ট ডবল বার বসাবো, এরকম করে আঁকবো, শেষ। ওকে, এটাই হচ্ছে আমাদের এনকোডারের দফা রফা, আর কিচ্ছু নাই এনকোডারের। এইটুকু জানলেই এনকোডার হচ্ছে গুড ইনাফ, এর বাইরে কিচ্ছু আসবে না। ওকে, এনকোডার নিয়ে আজকের ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা ডিকোডার নিয়ে বিস্তারিত পড়ব। ডিকোডারের দফা রফা করে দেব, দেন আমরা অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার পড়ব। ওকে, তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি ক্লাসটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে বলবো না, লাইক করতে বলবো না। ভালো লাগলে তোমরা এমনিতেই করবা, এমনিতেই তোমার বন্ধু বান্ধবদের বলবা। আর যদি ভালো না লাগে দ্যাটস ইয়ার্স। আমি ছাড়াও এখানে বহুত টিচার আছে খুবই ভালো ভালো পড়ায়, তাদের ক্লাসগুলো করতে পারো। যেটাতে তুমি কমফোর্ট ফিল করো, যেটা তুমি বেশি বুঝো, তুমি সেখানে যাও। আমি জাস্ট আমার মতো করে ট্রাই করে যাচ্ছি। ওকে, দ্যাটস অল, টাটা, বাই বাই।